আপনারা সকলেই অবগত আছেন 11ই আগস্ট 2019 আইসিডিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে। তো আপনারাও জোরদার পড়াশোনা শুরু করে দিয়েছেন। আজকে আমার এই ভিডিওটি আইসিডিএস যে পরীক্ষাটি হবে 3টে স্টেপে, প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ, সেইগুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমেই বলি যে আইসিডিএসের এই যে সুযোগটা, এবছর আইসিডিএস অনেক বছর পর আইসিডিএস পরীক্ষা হচ্ছে, এই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রথম আপনাকে ডিসাইড করতে হবে যে এই 11ই আগস্টের আগে আমি সিলেবাসটা কীভাবে শেষ করবো, এবং এখন থেকে আপনাকে 100% কনফার্ম হতে হবে, কনফিডেন্ট হতে হবে যে আমি অবশ্যই পিলি তো পাস করবোই, তার সাথে পিলির পর মেনের জন্য খুব সময় কম থাকে, তাই মেনের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং তার সাথে ইন্টারভিউ প্রিপারেশন এখন থেকে নিতে হবে। ইন্টিগ্রেটেড পিলি, মেন, ইন্টারভিউ, ইন্টিগ্রেটেড প্রিপারেশন যদি নেওয়া যায়, কারণ বেসিক ব্যাপারটা সেই একই, মূল যে সিলেবাসটা আছে সেখানে মূল আমাদের ম্যাথস, জিকে, জিআই, ইংলিশ সব পার্টগুলোই রয়েছে। সেই হিসাবে প্রিপারেশনটা প্যারালাল, সমান্তরালভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। মানে কীভাবে পিলিটাকে পাস করি তারপর মেন ভাববো, কিন্তু পিলির সঙ্গে মেন পরীক্ষার যে মাঝখানে সময়ের পার্থক্য ভীষণ কম থাকে। তাই অবশ্যই পিলির জন্য প্রথম যে সিলেবাসটা আমি আজকে একটু পরে বলবো, সেগুলো সম্পর্কে বেশি হাইলাইট করতে হবে, তারপরে আমরা মেনের প্রিপারেশন নেবো। কিন্তু একদম যদি ভাবি যে শুধু পিলি করবো, মেন দেখবোই না, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে মেন ক্র্যাক করতে খুবই সমস্যা হবে, সময় পাবো না আমরা। তো প্রথমেই আমরা ওয়েবসাইট থেকে সবাই জেনে গেছি যে 100 নম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং সেই পিলি পরীক্ষায় টোটাল আমাদের নেগেটিভ মার্কস থাকবে এবং 100টি কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। তো জেনারেল নলেজ রয়েছে সিলেবাসটার মধ্যে, যেটা আছে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান। এই জেনারেল নলেজের মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্টিভ জিকে সব ঢুকে আছে, এবং স্পেশাল সাবজেক্ট আইসিডিএসের জন্য যেটা স্পেশাল আছে, উমেন, নিউট্রিশন, হেলথ, এই ধরনের যে টপিকগুলো, আমি পরে আরও ডিটেলস আসছি। তো ওগুলো আমাদেরকে খুব সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। আর তারপরে জেনারেল নলেজের পরে আমাদের অ্যারিথমেটিক এই পার্টটা রয়েছে, আর রয়েছে রিজনিং, ভার্বাল, নন ভার্বাল বোথ। প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ নেই, তবে মেন পরীক্ষায় আবার 100 নম্বর ইংলিশ আছে। মেনে আবার 4টে পেপার ভাগ করা আছে, পরে ডিটেলস যাচ্ছি। তো প্রথমে পিলি সম্পর্কে ভালো করে পড়ে নিই। এই 100 নম্বরের মধ্যে আপনাকে ম্যাক্সিমাম স্কোর করতে হলে প্রথমেই ফার্স্ট সিলেবাসটাকে স্ক্যান করতে হবে, এবং এই 11ই আগস্টের আগে পর্যন্ত আপনাকে একটা একটা রূপরেখা তৈরি করতে হবে যে এই কদিনের মধ্যে আমি সিলেবাসটা কী করে কভার করবো। তো ইনিশিয়ালি প্রথম যে সিলেবাসগুলো আছে আমি একটু বলি। জেনারেল নলেজের পার্টটাই বেশি থাকার কথা 100 নম্বরের মধ্যে। যদি আমরা ধরে নিই যে 40 টোটাল জেনারেল নলেজ থেকে আসবে, তাহলে 40, 30, 30টা যদি ম্যাথস আসে আর 30টা যদি রিজনিং, ভার্বাল, নন ভার্বাল মিলিয়ে আসে, তাহলে 40, 30, 70 আর 30, 100, টোটাল 100%। তবে এগুলো যে 100% মেনটেন্স করা হবে এমন কোনো কথা নয়। একটু জিকের পরিমাণ বাড়তে পারে, অঙ্কের পরিমাণ কমতে পারে, রিজনিংয়ের পরিমাণ বাড়তে পারে, এগুলো হতে পারে, বা কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন, কম প্রশ্ন, এগুলো আমরা এখন থেকে বেশি বলতে পারবো না। তবে জেনারেল নলেজের যে পার্ট রয়েছে, সেই পার্টের প্রথম একদম ফার্স্ট বেসিক, যেটা প্রায় 15 থেকে 20টি কোশ্চেন যে জায়গা থেকে আসবে, সেটা হচ্ছে আইসিডিএস রিলেটেড কিছু তথ্য, ইনফরমেশন, সেগুলো আমরা জাস্ট কিছু বলার চেষ্টা করছি। আইসিডিএস রিলেটেড যে তথ্যগুলো আমাদের রয়েছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে যে আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী সম্পর্কে, গর্ভবতী নারী, তার সাথে গর্ভাবস্থায় নানা সমস্যা, তার সমাধান, প্রসূতি ও স্তন্যদায়িনী মা, গর্ভবতী মায়ের খাদ্যাভাব করলে কী সমস্যা হয়, জনস্বাস্থ্য ও সচেতনতা, ভিটামিন সংক্রান্ত আলোচনা, বিভিন্ন টিকা সম্পর্কে আলোচনা, শিশুদের পরিচালনা সংক্রান্ত কর্মসূচি, শিশুর খাদ্য, স্তনদায়িনী মা, প্রসূতি মা, এবং তার সাথে আমাদের যে নিউট্রিশন পার্ট, সেটা রোগ জীবাণু, বিভিন্ন ধরনের যে আমাদের সমাজের মধ্যে রোগের প্রাদুর্ভাব হয়, সেইগুলো রোগের নাম কী, তার জীবাণুর নাম কী, তার প্রতিষেধক কী কী রয়েছে, এগুলো সম্পর্কে রাখতে হবে। সেন্সাস, জনগণনা, জনসংখ্যা, জনবিস্ফোরণ, এই টপিকগুলো সব রয়েছে, এবং তার সাথে বেশ কিছু জায়গা রয়েছে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা এবং কৃষি, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনেস্কো, এই ধরনের এজেন্সিগুলো আমাদের রয়েছে। এই ধরনের বেশ কিছু চ্যাপ্টার মিলিয়ে শুধুমাত্র আইসিডিএস রিলেটেড জিকে পোর্শন কিছুটা আছে, এবং এছাড়াও আমাদের আদার্স যে জিকে পার্ট, অর্থাৎ কিছু ইতিহাস আছে, ভূগোল আছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পল সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার্স, কিছু সাইকোলজি টাইপের কোশ্চেন, বিশেষ করে শিশুর বৃদ্ধি বিকাশ, এই টাইপের যে সাইকোলজির কোশ্চেন, সেগুলো রয়েছে। পরিবেশবিদ্যা অভিয়াসলি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, সবই অল্প অল্প করে রয়েছে। কিন্তু বেশিরভাগটা আমাদের এই আইসিডিএস রিলেটেড যে চ্যাপ্টারগুলো বললাম, নিউট্রিশন, হেলথ, উইমেন, চাইল্ড কেয়ার, এই জায়গা থেকে বেশি, টিকাকরণ, রোগ জীবাণু, এই জায়গা থেকে বেশি প্রশ্ন দেবে। এবং জীবন বিজ্ঞান বইটা ভালো করে খুঁটিয়ে পড়ুন, বিশেষ করে 9-10-এর জীবন বিজ্ঞান বইটা খুব খুঁটিয়ে ভালো করে সুন্দর করে যদি আপনি পড়তে পারেন, ভাইরাস, মাইক্রোবস, ব্যাকটেরিয়া, উৎসেচক, হরমোন,
পুষ্টি, সালোক সংশ্লেষ, কোষ বিভাজন এবং তার সাথে আমাদের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে, হিউম্যান বিংসের যে অর্গান, সেই অর্গানগুলো অর্থাৎ পঞ্চেন্দ্রিয় বা রক্ত, লসিকা, এই টপিক যেগুলো রয়েছে সেগুলো সংবহনতন্ত্রের চ্যাপ্টার মধ্যে পড়ে। এই ব্যাপারগুলো খুব বেশি ভালো করে খুঁটিয়ে যদি আমরা পড়তে পারি তাহলে প্রিলিমিনারি অনেক প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। এটা গেল আমাদের সাবজেক্টিভ জিকের কথা। ঠিক সাবজেক্টিভ জিকের যে প্রত্যেকটা পোর্শন, যেমন হয়তো আমরা ইতিহাস নিয়ে যখন পড়বো, ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তার মধ্যে আমাদের যেমন জাতীয় কংগ্রেসের অধিবেশন, কোন অধিবেশন কত সালে হয়েছে, সেই অধিবেশনের আমাদের সভাপতিত্ব কে করেছিলেন, বা ইম্পর্টেন্ট কিছু অধিবেশন যে পট্টবী সীতারামাইয়া কখন নেতাজির সঙ্গে ডিবেট হলো, বা আমাদের গান্ধীজি কোন অধিবেশন সভাপতিত্ব করেন, বা প্রথম মুসলিম সভাপতির নাম কি, বা প্রথম মহিলা সভাপতির নাম কি, ইংরেজ মহিলা সভাপতির নাম কি, এই ধরনের টপিকগুলো, বা আমাদের যে লর্ডগুলো এসেছিলেন তিনারা কত বছর থেকে কত বছর পর্যন্ত রাজত্ব করতেন এবং সেই সময়ে কোন কোন কাজ ওনারা করে গেছিলেন, এগুলো ইতিহাসে অনেক টপিক আছে কিন্তু এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি হাইলাইট করতে হবে। সেরকম জিওগ্রাফির পার্টের যে আমাদের কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ এগুলো রয়েছে, যে বায়ুবিদ্যুৎ, জলবিদ্যুৎ, খনিজ সম্পদের বিভিন্ন কেন্দ্রিক যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। এবং আমাদের যে পরিবেশ ওরিয়েন্টেড বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন পরিবেশ আন্দোলন, সম্মেলন, পরিবেশ দূষণ আইন, যুগ বিভাগ, কোন যুগে কি আবিষ্কার হয়েছিল, কয়লা কখন আবিষ্কার হয়েছিল, কি আমাদের মাছ কোন যুগে এসেছিল, প্রথম মানুষ কখন এসেছিল, বা প্রথম আমরা কয়লা আবিষ্কার সহ আদার্স যে যুগগুলো আছে, পটিজৈবিক যুগ, বা কোন যুগে মানুষের ডেভেলপমেন্টটা, বিবর্তনটা কেমন হয়েছিল, এগুলো আমরা ওই পরিবেশ পার্ট থেকে জানতে পারি। এছাড়াও আমাদের যে পল সায়েন্স ও ইকোনমিক্স দুটো পার্ট থাকছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে 9-10-এতে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই চারটে সাবজেক্ট খুব ভালো করে পড়েছি, বাট পল সায়েন্স এবং ইকোনমিক্স আমাদের সিলেবাসে ছিল না। এনসিইআরটি তাদের যে সিলেবাস সেখানে কিন্তু পল সায়েন্স ইকোনমিক্স আছে, তো আমাদের একটু পল সায়েন্স ইকোনমিক্সটা অল্প অল্প চ্যাপ্টারগুলো পড়ে নিতে হবে। যেমন পল সায়েন্সের ক্ষেত্রে সংবিধানের যে ইতিহাসটা, কী করে সংবিধানটা আস্তে আস্তে এলো, মানে একদম ভারত শাসন আইন থেকে শুরু করে 1949 থেকে শুরু করে 1950, খসড়া কমিটি, ডক্টর সচিদানন্দ, ডক্টর বি.আর. আম্বেদকর, এই যে জায়গাগুলো ধারাবাহিক ইতিহাসটা সংবিধানটা কী করে এলো এটা মনে রাখতে হবে। তারপর আমাদের সংবিধানের যে সাংবিধানিক বিভিন্ন রাজ্যগুলো তৈরি হলো, সেই রাজ্যটা কবে তৈরি হলো, সিকিম রাজ্য কবে তৈরি হলো, তামিলনাড়ু রাজ্য কবে তৈরি হলো, প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি, এই ধরনের যে রাজ্যগুলো তৈরি হওয়ার সালটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে। এবং তাছাড়া আমাদের সংবিধানের বিভিন্ন পোর্শনগুলো কোন দেশের অনুকরণের রচনা, সংবিধানের প্রস্তাবনাটা কোন দেশ থেকে নেওয়া আছে, সংবিধানের যে নির্দেশাত্মক নীতি বা জরুরি শাসন ব্যবস্থা সেটা কোন দেশের অনুকরণে তৈরি করা হয়েছে, এখান থেকে আমাদের ভীষণ প্রশ্ন দেয়। এবং তাছাড়া সংবিধানের বিভিন্ন ধারা, উপধারা, অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনগুলো খুব ইম্পর্টেন্ট। হয়তো পরীক্ষায় দিল যে ভোটের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে কোন সংবিধানের অ্যামেন্ডমেন্টের দ্বারা, বা সংবিধানের আমাদের যে সম্পত্তি অধিকারটা বাতিল করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা। আর আমাদের বিভিন্ন যে সাংবিধানিক পদগুলো রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এইগুলো রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, যে কোন একটা পদ, হয়তো ইলেকশন কমিশন, তাকে কে রিমুভ করেন, তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেন, এবং তার সাথে তিনাকে কে নিয়োগ করেন, অ্যাপয়েন্টমেন্ট কে করেন, এবং এটা কত নম্বর ধারায় আছে, এনার পাওয়ার কতটা, এই ব্যাপারগুলো আমাদেরকে সংবিধানের যে টপিক সেখান থেকে জানতে হবে। ইকোনমিক্স থেকেও আমাদেরকে জানতে হবে, ইকোনমিক্সের প্রথম যে অর্থনৈতিক ইকোনমিক্সের যে আমাদের 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কী নাম, সেই মুহূর্তে জিডিপি হারটা কেমন ছিল, বা আমাদের ইকোনমিক্সের আন্ডারে সেন্সাসও একটা ইকোনমিক্সের, মানে জনসংখ্যা কোথায়, জনঘনত্ব বেশি, কোথায় জনসংখ্যা কম, সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে ছোট রাজ্য, কিংবা আমাদের যে বিভিন্ন খনিজ সম্পদ চ্যাপ্টারটা আছে ভূগোলের মধ্যে, সেই খনিজ সম্পদগুলোর মধ্যে হয়তো কয়লা সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, অগ্র কোন রাজ্যে বেশি পাওয়া যায়, বা পৃথিবীতে কয়লা উৎপাদনে ভারতের স্থান কত, এবং তার সাথে কৃষিজ সম্পদ, আমাদের যে বিপ্লবগুলো আছে, নীল বিপ্লব, সবুজ বিপ্লব, হলুদ বিপ্লব, এগুলো, এবং আমাদের যে বিভিন্ন খনিজ সম্পদগুলো রয়েছে সেই ভিত্তিক শিল্প যেগুলো তৈরি হয়েছে, বোকারো, ইস্রো, এই আমাদের যে শিল্প, ইস্রো ডিআরটি ওটা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ছে, সরি, আমি যে শিল্পগুলো বলতে চাইছি সেগুলো হচ্ছে বোকারো, টিস্কো, ইস্কো, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে, ভিলাই, এগুলো কি র্যাঙ্ক করেছে, কোন দেশের সাথে সহযোগিতায় এই শিল্পগুলো গড়ে উঠেছে, এই জায়গাগুলো থেকে খুব প্রশ্ন দেয়। অর্থাৎ জিকে পার্টের এগুলো গেল সাবজেক্টিভ পার্ট। এছাড়াও রয়েছে স্ট্যাটিক পার্ট। স্ট্যাটিক পার্ট বলতে ধরুন ছদ্মনাম, চরিত্র, কোন রাজ্যে কি নাচ লক্ষ্য করা যায়, কোন যন্ত্র কে বাজান, বা কোন নৃত্য কোথায় দেখা যায়, কিংবা কোন স্টেডিয়াম কোথায় রয়েছে। এছাড়াও আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমাদের যে খেলাধুলার পোর্শনটা, কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে জড়িত, বা কোন দেশ রানিং যে খেলাগুলো হয়েছে, হয়তো অলিম্পিক গেমস প্রথম কোথায় শুরু হয়েছিল, বা কমনওয়েলথ গেমস প্রথম কোথায় শুরু হয়েছিল, বা নোবেল প্রাইজ কোন দেশ প্রথম দেয়, এগুলো সব স্ট্যাটিকের মধ্যে পড়ছে, যেগুলো আমরা না 9-10-এ পড়েছি আর না কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক মধ্যবর্তী।
এই স্ট্যাটিক পার্টটাকে ভালো করে তৈরি করতে হবে এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা প্রায় 25টার মতো টপিক হবে কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রথম ধরনের স্টেট ক্যাবিনেট ভালো করে করতে হবে, সেন্ট্রাল ক্যাবিনেট করতে হবে, ইম্পর্টেন্ট পোস্ট করতে হবে, বলতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি, কমপ্লেন অডিটর জেনারেলকে, বা বলতে পারে রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেলকে, ডেপুটি স্পিকারকে। এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের আন্ডারে আসতে পারে, বা ইসরো ডিআরটি থেকে কোশ্চেন আসতে পারে। ইন্ডেক্স সূচক ভারতের বিভিন্ন জায়গায়, হয়তো দারিদ্রতায় ভারত কত নম্বর সূচকে রয়েছে, এগুলো আমাদের আসতে পারে। আরবিআই, সেবি, এই ধরনের যে অর্থনৈতিক সংস্থাগুলো রয়েছে তাদের এখন এই মুহূর্তে যে রেপো রেট, সেই রেপো রেটগুলো আসতে পারে। এবং এছাড়াও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের নাম, বিভিন্ন প্রতিবেশী দেশের বা ক্ষমতাশীল দেশের বা কোনো দেশে যদি এই মুহূর্তে কোনো বড় দুর্ঘটনা বা ঘটনা ঘটে, সেই দেশের রাষ্ট্রপ্রধানদের নাম, তাদের ডিটেলস, বা আমাদের যে নাসা নতুন যদি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করে থাকে কিছু, সেই ব্যাপারগুলো আমাদেরকে খুব ফলো করতে হবে। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রায় 25টা চ্যাপ্টার এবং আমাদের নন সাবজেক্টিভের প্রায় 72টি চ্যাপ্টার এবং আমাদের 9-10 যে বইগুলো সেগুলো সব রেডি করতে হবে। আমরা কোনো জায়গাটা গিয়ে দূরে ফেলতে পারবো না, হয়তো কম্পিউটারের ফুল ফর্ম থেকে একটা কোশ্চেন দিতে পারে, ল্যানের ফুল ফর্ম কি বলো, www বা 4টে W এর ফুল ফর্ম কি, বা বলতে পারে বাগ কি। অর্থাৎ কম্পিউটারের যে বেসিক ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস, বেসিক প্রশ্ন আসবে না, বাট 2-3টে প্রশ্ন আসবে, কিন্তু সব জায়গা থেকেই তো ওই 2-3টে করে প্রশ্ন। তাই যদি কিছু টপিকে বাদ দিই, এরকম করে এখান থেকে দুটো বাদ, ওখান থেকে দুটো বাদ, এখান থেকে দুটো বাদ, তাহলে আমি করবেন কোনখান থেকে? তাই প্রত্যেকটা টপিককে খুব সুন্দর করে ভালো করে তৈরি করতে হবে। পরিবেশের যে পার্টগুলো রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টগুলো রয়েছে, সেগুলোর উপর ভীষণ গুরুত্ব দিতে হবে। এছাড়া আমাদের সাবজেক্টের জিকে তো ভর্তি হচ্ছে। তো এইভাবে আমরা জিকে টোটাল পার্টটা প্রায় বলতে পারি 40 থেকে 50% জিকে আসবে, সেটাকে রেডি করবো। এরপর আমরা আসি অ্যারিথমেটিক। প্রিলিমিনারি পরীক্ষা অ্যারিথমেটিক প্রায় 30 to 40, 30 থেকে 40টি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং এখানে অ্যারিথমেটিক লেখা থাকলেও আমরা কিন্তু অঙ্কের প্রত্যেকটা পার্টকেই রেডি করবো। পাটিগণিত চ্যাপ্টারে যেটা আমাদের লাভ ক্ষতি, সুদ কষা, নল, চৌবাচ্চা, সময়, দূরত্ব, ভগ্নাংশ, এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে, তার সাথে সাথে একটু আমরা জ্যামিতিটা দেখে নেবো। একদম জ্যামিতি থেকে বেশি প্রশ্ন আসতেই পারে যে আমাদের একটা ত্রিভুজ হওয়ার শর্ত কি, যে 3টে যে বাহু রয়েছে তার মধ্যে দুটো ক্ষুদ্রতম বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তম হতে হবে, এই শর্তটাই দিয়ে দিতে পারে। আমি বলতে চাইছি ব্যাপারগুলো তো অনেক ডিটেলস, আমি জাস্ট ক্লুগুলো দিচ্ছি যে জ্যামিতি পার্টটা রেডি করতে হবে, মেনসুরেশন পরিমিতি পার্টটা ফুলি রেডি করতে হবে। পরিমিতি পার্টের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল থেকে শুরু করে পরিসীমা, কিংবা আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, কিংবা চতুর্ভুজের বাকি ভ্যারাইটিগুলো, বহুভুজের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হয়তো বললো যে একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা কটি, তার মানে আমাকে n² - 3n/2 এই সূত্র আমাকে জানতেই হচ্ছে। অতএব আমি শুধুমাত্র অঙ্কের অ্যারিথমেটিক পার্টটা দেখবো আর জ্যামিতিটা পড়বো না, পরিমিতি পড়বো না, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এমনকি ত্রিকোণমিতি থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে পাবলিক সার্ভিস কমিশনে। অতএব সেক্ষেত্রে ত্রিকোণমিতিটা আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স, মান নির্ণয়, এই ব্যাপারগুলো একটু ফলো করবো। অবশ্যই এটা 10th স্ট্যান্ডার্ড, 9-10 বেসিসই, কিন্তু আমরা 12th স্ট্যান্ডার্ডের রাইটিং স্কিল ইংলিশটা দিয়েছে 10তে। এইভাবে আমরা যদি রিজনিংয়ে ঢুকি, সেখানেও প্রায় 20 থেকে 30টি প্রশ্ন আসবে এবং রিজনিংয়ে ভার্বাল নন ভার্বাল বোথ আছে। তাই প্রথমে রিজনিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যানালজি। সেই অ্যানালজির যে টপিকগুলো রয়েছে, কোন প্রাণী কোথায় থাকে, কোন প্রাণীর কি ডাক, মেল ফিমেল, অ্যানিম্যাল অ্যান্ড ইয়াঙ্গান, এই ধরনের প্রচুর টপিক আছে, প্রায় 15টা টপিক রয়েছে। সেই অ্যানালজি পার্টটা রেডি করতে হবে। তারপরে আমাদের ব্লাড রিলেশন, কোডিং, ডিকোডিং, বা আমাদের ভেন ডায়াগ্রাম, এই ধরনের প্রচুর চ্যাপ্টার রয়েছে, প্রায় 20 থেকে 25টা চ্যাপ্টার আছে। সেই রিজনিং পার্টটা আমাদেরকে ভালো করে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা যেটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি 100 নম্বরের জন্য তৈরি করলাম, তার মধ্যে আমরা প্রায় 50% জিকে ধরছি এবং জিকের মধ্যে আমরা সাবজেক্টিভ, নন সাবজেক্টিভ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই 3টেকে বাদ দিলেও একটা বিরাট জায়গা জুড়ে আছে, যেটা হচ্ছে স্পেশালভাবে আইসিডিএস ওরিয়েন্টেড যে কাজ, আইসিডিএস ওরিয়েন্টেড যে জিকে, সেই জিকের মধ্যে আমরা বারবার বিভিন্ন চ্যাপ্টার্সগুলোকে বললাম, সেই চ্যাপ্টার্সগুলো আপনারা অবশ্যই একটু ভালো করে নজর দেবেন। আর প্রিলির পরে যে ইন্টারভিউ সেকশন আছে, আমরা পরে ইন্টারভিউয়ের জন্য বা মেনের জন্য, প্রিলির পরে মেন, তারপরে ইন্টারভিউ, মেনের জন্য আমরা আবার একটা ভিডিও বার করবো। তবে এখন 4টে পেপারে ভাগ করা আছে, সেটা একটু বলে নিই। 90 মিনিট করে সময় দেওয়া আছে। প্রথম ফার্স্ট পেপারে যেটা আছে ইংলিশের 4টে টপিক রয়েছে। অবভিয়াসলি আমাদেরকে রিপোর্ট লিখতে হতে পারে এবং আমাদেরকে একটা প্রেসি লিখতে হতে পারে, অর্থাৎ সারসংক্ষেপ টাইপের। আমরা E2B, B2E অবশ্যই থাকবে, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এই টপিকটা থাকবে এবং তার সাথে এসে প্যারাগ্রাফ, এই টাইপের, এবং বেশ কিছু গ্রামেটিক্যাল পোর্শন, এরর অ্যাকসেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, PQRS, ক্লোজ টেস্ট, এই টপিকগুলো আসতে পারে। এবং তার সাথে সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এগুলো তৈরি হতে হবে। এবং তার জন্য আমাদেরকে ইংলিশ পেপার পড়া অভ্যাস করতে হবে। আমাদের ইংলিশটা শেখার জন্য চ্যাপ্টার ওয়াইজ আর্টিকেল, নাউন্স, প্রোনাউন্স, প্রিপোজিশন, মডেলস, অক্সিলারি, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে সুন্দর করে শিখে নিতে হবে। এগুলো আমার ভিডিওর পক্ষে কখনোই সেভাবে বলা সম্ভব হয়ে উঠবে না। তারপরে আমরা পেপার 2 যে জায়গাটা যাব, বাংলাতে যাব, সেই বাংলা পোর্শনে অবশ্যই আমাদের ওই একই রাইটিং স্কিল আছে, B2E, E2B, এবং তার সাথে আমাদের বাংলা পোর্শনে ভাইটাল যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে একইভাবে রিপোর্ট রয়েছে, কোনো প্রবন্ধ লিখতে দিতে পারে এবং আমাদের সারসংক্ষেপ লিখতে দিতে পারে। আর বাংলা পোর্শনের পরে আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে পেপার 3। পেপার 3তে সেম আবার অ্যারিথমেটিক টপিকটা রয়েছে, সেখানে আমরা ম্যাথস যে
10th স্ট্যান্ডার্ড সেগুলি তৈরি করবো প্রিলিমিনারি পরীক্ষার মতনই প্রায়। আর 4th পেপার যেটা রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড পুরোটা 3 পেপার বা 4 পেপারে অল্টারনেট হতে পারে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল স্টাডিজ, অর্থাৎ ওখানে ওই একই স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্টিভ জিকে যেটা প্রিলিমিনারিতে বললাম, তার থেকে আরেকটু ডিটেলস আকার আমাদেরকে জানতে হবে। আপনারা আইসিডিএস এর যে হ্যান্ডবুকগুলো পাওয়া যায় নেট থেকে আপনি ডাউনলোড করে পড়তে পারেন, যেটা আইসিডিএস এর অরিজিনাল যেটা আইসিডিএস কর্মী ওনাদেরকে দেওয়া হয়, সেখান থেকে আপনি অনেকটা গাইড পাবেন। বাজার চলতে অনেক বই বের হয়েছে, কিন্তু কোনো বইটাই 100% টোটালটাকে কভার করা সম্ভবও নয়, আর সেটা হয়ে উঠবে না। তাই আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো জিকে বই একটা পোর্শন ভালো সেটা কালেকশন করুন, আর 19 বইটা অবশ্যই করবেন। এবং এর সাথে যদি মনে হয় কোনো স্টাডি মেটেরিয়ালস বা কোচিং বা ট্রেন্ড হওয়ার জন্য, তাহলে আপনি আমার সঙ্গে জয়েন করতে পারেন। এবং সর্বোপরি সবচেয়ে বলে রাখি যে আপনারা মনের ইচ্ছাটাকে বাড়ান, উদ্দেশ্যটাকে বাড়ান, আর একদম পাখির চোখ করে আগান যে আইসিডিএস আমাদেরকে লাগাতেই হবে। এবং শেষে যে ইন্টারভিউ পোর্শনটা রয়েছে সেই ইন্টারভিউ পোর্শনটার জন্য আপনারা পরবর্তীকালে প্রিপারেশন নেবেন। এবং এখন থেকে অল্প অল্প করে অভ্যেস করুন যে আপনি কেন আইসিডিএস কর্মী হতে চান, আপনার নামের অর্থ কী, আপনি সবচেয়ে কী কী ভালো কাজ করেছেন, আপনার নেগেটিভ দিকগুলো কী কী, আপনি আইসিডিএস কর্মী হওয়ার পর অন্য চাকরি পেলে যাবেন কিনা, আইসিডিএস কর্মী সফলতা কি, আপনি যদি এই জবটাতে প্রবেশ করেন তাহলে আপনি এর মধ্যে কী কী বিশেষত্ব আনবেন, কী কী টেকনোলজি ইউজ করবেন, বা মিড ডে মিল ওরিয়েন্টেড বেশ কিছু কোশ্চেন, বাচ্চাকে চাইল্ড কেয়ার ওরিয়েন্টেড বেশ কিছু কোশ্চেন, এগুলো পরবর্তীকালে আমরা আবার আইসিডিএস এর ইন্টারভিউর উপর স্পেশাল ভিডিও বার করবো, তখন সেক্ষেত্রে সেখানটা আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা যদি আইসিডিএসটাকে একদম পাখির চোখ করে আগাতে পারেন, এই 11ই আগস্ট পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে পারেন, তাহলে আশাবাদী আপনাদের স্বপ্ন সফল হবে। এবং সর্বোপরি বারবার যেটা বলতে চাইছি যে আপনাদের ইচ্ছা, মনোবল এটাই আসল। আর এরপরে আবার কবে আইসিডিএস হবে কেউ জানে না, তাই এই অভিনয় তো কবি নেই, এবারে আইসিডিএসটাই আপনি লাগাবার জন্য যেমনভাবে একদম আদা জল খেয়ে লেগে পড়ুন এবং প্রিপারেশন নিতে শুরু করুন। চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ধরে মক টেস্ট দিন, প্রত্যেক সপ্তাহে একটা করে আইসিডিএস এর মক টেস্ট দিন। আর তার সাথে এই মক টেস্ট, ইচ্ছা, আপনার পরিশ্রম সব কিছু মিলিয়ে আইসিডিএসটা আপনার অবশ্যই হাতের কাছে চলে আসবে। এবং যেহেতু এটা গ্র্যাজুয়েশন যোগ্যতা, তাই সবাই এই পরীক্ষাটা দিতে পারছে না, আর এত বছর পর যেহেতু হচ্ছে তাই ভ্যাকেন্সিটাও অবশ্যই অনেক বেশি, প্রায় 3000-এর বেশি। তো সেই হিসাবে আপনি একদম পাখির চোখ করে আগান। আর যদি কোনো যোগাযোগ করতে হয় তাহলে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আইসিডিএস এর গ্রুপ তৈরি করা আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি নাম্বারটা লিখে নিতে পারেন 9647614755। যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে চান, এটার জন্য কোনো আলাদা কোনো ইকোনমিক্যাল ব্যাপার নয় এটা, তাহলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি বেশ কিছু নোটপত্র পেতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটা আবার বলছি 9647614755। যদি স্টাডি মেটেরিয়ালস বা কেরিয়ার অপশন সম্পর্কে, আইসিডিএস সম্পর্কে আপনি ট্রেন্ড হতে চান বা স্টাডি মেটেরিয়ালস লাগে, তাহলেও আপনি মিশন গভর্নমেন্ট সার্ভিস বর্ধমান ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। তবে সর্বোপরি কোচিং নেওয়া, নোট নেওয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া, এগুলোর ঊর্ধ্বে হচ্ছে আপনার প্রিপারেশন। পড়াশোনাটা আপনাকেই করতে হবে এবং পরীক্ষাটা আপনাকেই দিতে হবে। আমরা জাস্ট একটু কিছু নোট দেবো, একটু হেল্প করবো এবং তার সাথে হয়তো কিছু টেকনিক শেখাবো, এর বাইরে কিছু না। তাই সর্বোপরি এই চাকরিটা হবে আপনার জন্যই, আপনি তাতে ট্রেনিং নেন আর নাই নেন। ট্রেনিং নিলেই চাকরি হবে এরকম একদম পুরো ভুলভাল কথা। আপনি যদি বাড়িতে ঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন, একটু সচেতনভাবে ঠিকভাবে স্টাডি মেটেরিয়ালস ফলো করতে পারেন, বইগুলো ফলো করতে পারেন, তাহলে অবশ্যই চাকরি আপনার হাতের মুঠোই। তাই সকলকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, পরবর্তীকালে যে ভিডিওগুলো করবো আপনারা যদি সেই ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আমার এই ভিডিওটা করা সার্থক তখনই হবে যারা আইসিডিএস পরীক্ষা দেবেন বা দেবে, বিভিন্ন বয়সে রয়েছেন বা রয়েছে, তো তারা এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে এবং পরবর্তীকালে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং সর্বোপরি সবাইকে শুভকামনা জানাই, আপনাদের আইসিডিএস পরীক্ষা ভালো হোক এবং সকলের পরীক্ষা খুব সুন্দর হোক এবং আপনারা সফলকাম হন।